লোকটা অন্ধকারে হেঁটে আসছিল আমার দিকে। যতবারই আমি হেরিকেনটা তুলে ভালো করে দেখার চেষ্টা করছি, ততবারই কিন্তু চারপাশের অন্ধকারটা যেন একটু একটু করে বেড়ে যাচ্ছে। একবার মনে হলো লোকটা ঠিক আমার দিকে নয়, অন্য কোনো দিকে হেঁটে যাচ্ছে। আসলে জঙ্গল থেকে বেরিয়ে আসার পথটা যেমন আমার ঘরের দিকে আসছে, তেমন গ্রামের দিকে চলে যাচ্ছে। হয়তো লোকটা গ্রামের দিকে যাচ্ছে, সে হয়তো আমায় খেয়াল করেনি, কিন্তু সেদিকে চোখ চলে যাওয়াটা স্বাভাবিক। আমি এবার গলা তুলে বললাম, কে ওখানে? লোকটা কিন্তু আমার কথায় উত্তর দিল না। লোকটার মুখটা আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। মাথার চুল লম্বা, খালি গা, তার নিম্নাঙ্গে একটা সাদা ধুতির মতো কিছু রয়েছে, কিন্তু ধুতিটা এতটাই ময়লা হয়ে গেছে যে সেটা এই অন্ধকারেও ভালোভাবে বোঝা যাচ্ছে। এইবার বুঝতে পারলাম লোকটা আমার দিকে নয়, হেঁটে যাচ্ছে স্কুল বাড়িটার দিকে। স্কুল বাড়ি যেতে গেলেও সামনের পথ দিয়ে খানিকটা এগিয়ে এসে তারপর ডান হাতে ঢুকতে হয়। আমার ঘরের সামনে থেকে একটা রাস্তা স্কুল বাড়ির দিকে গেছে, কিন্তু লোকটা যাচ্ছে ওর পাশের রাস্তায়। একবার ভাবলাম আমিও হেঁটে যাই সামনের দিকে, কিন্তু তারপরে কি যেন মনে হলো এই নিমডাঙ্গার স্কুল বাড়ি আর এই জঙ্গলটা নিয়ে ততদিনে তো অনেক কিছুই শুনিয়েছি। মনের মধ্যে বারবার কৌতূহল হলেও এগোতে পারলাম না। বারান্দার কাছে দাঁড়িয়ে দেখে চলেছি লোকটা হাঁটতে হাঁটতে স্কুল বাড়ির একদম সামনেটা চলে গেছে। এমন সময় সে মুখ তুলে আমার দিকে তাকালো। এতক্ষণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু এখন যেন লোকটার মুখটা স্পষ্টভাবে দেখতে পেলাম। তার দু চোখে মণি বলে কিছুই নেই। লোকটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসছে, যেন এতক্ষণ ধরে সে আমায় দেখছিল, এইমাত্র আমি তাকে দেখতে পেয়েছি। আমার গোটা শরীর যেন একবার শিরশির করে উঠল। একটা অদ্ভুত আকর্ষণ যেন আমায় টানতে লাগলো লোকটার দিকে। আমি সবকিছু ভুলে গেলাম নিমডাঙ্গা গ্রামের বিপদের কথা, অবিনাশবাবুর বারণের কথা, এমনকি রতনের মুখে শোনার সমস্ত কথাও ভুলে গেলাম। আমি বারান্দা থেকে নিচে নেমে এলাম। লোকটা যেদিকে হেঁটে যাচ্ছে আমিও সেদিকে হেঁটে যাচ্ছি। এমন সময় সামনে স্কুল বাড়িটার দিকে নজর পড়তেই চমকে উঠলাম। কোথায় স্কুল বাড়ি? আমার সামনে পড়ে আছে পুরনো একটা দোতলা বাড়ি। তার এখানে ওখানে শ্যাওলা জমেছে, বট অশ্বত্থের চারা গজিয়ে উঠেছে দোতলার ছাদের কাছ থেকে। আর শুধু তাই নয়, সেই দোতলার ছাদের উপরে কে যেন দাঁড়িয়ে আছে। লোকটা থমকে দাঁড়িয়েছিল। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম তার দিকে। এমন সময় আমার মধ্যে যেন শুনতে পেলাম কে বলছে, ওদিকে যেও না, ওদিকে যেও না সুজয়, ওদিকে গেলে বিপদ হবে। মাথার মধ্যে চলতে থাকে কথাটা, গানের মতো যেন একই ছন্দে একভাবে শুনতে পেলাম। লোকটার মুখের হাসি তখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তার সাদা দুপাটি দাঁত আমি এখন দেখতে পাচ্ছি, যেন আরো বড় লোকটার দাঁতের সারি, মুখ পেরিয়ে গাল ছাড়িয়ে যেন কানের কাঁচ পর্যন্ত চলে গেছে। ঠিক সেই সময় লোকটা একবার হাঁ করল, আর তারপরে দেখতে পেলাম তার মুখের ভেতর অন্ধকারের মধ্যে লালচে রঙের কি যেন লক লক করছে। একবার মনে হলো সেটা জীব, তারপরে মনে হলো কারোর জীব এত বড় লম্বা হতেই পারে না। হাঁটতে হাঁটতে কখন যে লোকটার একদম কাছাকাছি আমি পৌঁছে গেছি আমি নিজেও জানি না। লোকটা কিন্তু আমার দিকে এগোলো না, স্কুল বাড়িটার দিকে এগিয়ে গেল, যেন মনে হলো সে আমাকেও সেদিকে যেতে বলছে। ঠিক তখনই স্কুল বাড়িটার দিক থেকে শুনতে পেলাম একটা মেয়েলি গলায় আর্ত চিৎকার। প্রচণ্ড সেই চিৎকারটা শুনে আর সেই বাড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম ছাদের ওপর থেকে যেন লাফিয়ে নিচের দিকে এসে পড়ল একটা স্ত্রীলোক। তার পরনে গ্রাম্য কায়দায় পরা শাড়ি,
আমার থেকে মাত্র কয়েক হাত দূরে মাটির ওপর পড়ে সে স্থির হয়ে গেছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটা। কোথা থেকে যেন চাঁদের আলো এসে হুড়মুড় করে পড়ল তার ওপরে। আর আমি দেখতে পেলাম সেই ভেজা ভেজা রক্তের মধ্যে পড়ে থাকা স্ত্রী লোকটির মাথাটা আস্তে আস্তে উল্টো দিকে ঘুরে গেল। অবাক হয়ে গেলাম। একটু আগে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তার মুখ আর এই স্ত্রী লোকের মুখের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্য কেউ হলে হয়তো ভয় পেত, সেখান থেকে ছুটে পালাতো, কিন্তু আমার মধ্যে তখন কি একটা ঘোর যেন কাজ করছে। মনে পড়ে গেল কয়েকদিন আগে রতন বলেছিল, ওই স্কুলের বাড়িটার একটা ইতিহাস আছে, এ কথাও অন্য একদিন বলবো আপনাকে, কেমন? রতনের কাছে আর কিছু শোনা হয়নি। মাথার মধ্যে বারবার ঘুরতে লাগলো অবিনাশবাবুর বলা কথাগুলো, রতনের বলা বারণগুলো। সব কিছু অগ্রাহ্য করে আমি তখন স্কুল বাড়ির একদম সামনে এসে পড়েছি। রক্তে ভিজে থাকা সেই স্ত্রী লোকটা তখন আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। সেও সেভাবে তাকিয়ে আছে, কিন্তু তার মাথাটা তখনও পেছনের দিকে। এভাবেই সে যেন 4 হাত পায়ে হুড়মুড় করে ঢুকে গেল সেই ভাঙা চোরা দোতলা বাড়িটার অন্ধকারের ভেতরের দিকে। আর তারপরে শুনতে পেলাম ভেতর থেকে যেন কল কল করে হাসছে। ঠিক সেই মুহূর্তে আমি ভয় পেয়ে গেলাম, কারণ ততক্ষণে আমি সংজ্ঞা ফিরে পেয়েছি। কখন যে আমার ঘর থেকে হাঁটতে হাঁটতে স্কুল বাড়ির একদম কাছে এসে পড়েছি তা আমার মনে নেই। চাঁদের আলোয় বেশ খানিকটা কাছে সেই 3টি তাল গাছ তখনও দাঁড়িয়ে রয়েছে। দেখতে পেলাম নিজেকে তাল গাছের কাছে। অবিনাশবাবুর বলা সেই ভয়ঙ্কর গল্পটার কথা মনে পড়ে গেল। কোথায় সেই লোক? কোথায় আমার সামনে পড়ে থাকা সেই স্ত্রী লোকের রক্তাক্ত দেহটা? কোথাও কোনো কিছুই নেই। অন্ধকারের ভেতর থেকে কারা যেন অপেক্ষা করছে আমার জন্য। মনে হলো সেই অন্ধকারের ভেতর থেকে কে যেন আমায় ডেকে বলছে, চলে এসো, চলে এসো, কতদিন ধরে আমি অপেক্ষা করছি তোমার জন্য, চলে এসো। কিন্তু আমি এগোতে পারলাম না। আমার ঠিক পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। তখন কাঁপা কাঁপা শরীরে পেছনের দিকে ঘুরতে যেতেই হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে গেল। হ্যারিকেন ভাঙার সঙ্গে সঙ্গে আমি আরও একটা ব্যাপার বুঝতে পারলাম, চাঁদের আলো কোথাও নেই। চারিদিকটা ঘুট ঘুট করছে অন্ধকারে। মাথার ওপর থেকে নাম না জানা রাত জাগা কোনো একটা পাখি যেন উড়ে গেল। আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার পেছনে যে এসে দাঁড়িয়েছে তার মুখটা এখন আমার ঠিক ঘাড়ের কাছে। তার নাক থেকে বেরিয়ে আসা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে পড়তেই গোটা শরীর যেন একবার শিরশির করে উঠল। মাথার ভেতরটা গুলিয়ে উঠে মাটিতে পড়তে যাব এমন সময় মনে হলো পেছন থেকে কে যেন আমার কাঁধের ওপর একটা হাত রেখে আস্তে আস্তে টেনে পেছনের দিকে ঘোরাচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যদ্বাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড বইমেলা ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড বইমেলা ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। এতটা বলে সুজয় চুপ করতেই টিনা অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। তার চোখে মুখে যেটা ফুটে উঠেছে সেটা ভয় ছাড়া অন্য কিছুই নয়। বিয়ে বাড়িতে একটা গান চলছে তখন। টিনার সঙ্গে সুজয় বিয়ে বাড়ির বাইরে ছোট ফাঁকা মাঠের মতো একটা জায়গায় একপাশে দাঁড়িয়ে কথা বলছে।
টিনা হঠাৎ হো হো করে হেসে উঠে বলল, সত্যি বলছি, তোর এই বানিয়ে বানিয়ে গল্প বলার অভ্যেসটা যদি আমি না জানতাম তাহলে সত্যি সত্যি আমিও ভয় পেয়ে যেতাম। ভাগ্যিস সেটা আমি জানতাম। কিন্তু তুই কিন্তু বেশ ভালো গল্প বলেছিস। তোর কথা শুনে নিমডাঙ্গার স্কুল বাড়ি আর ওই তোর থাকার ঘরটা দেখতে যা ইচ্ছে করছে না রে। একদিন গিয়ে ঘুরে আসি, কি বল? তোর কি মনে হলো আমি তোকে মিথ্যে কথা বলছি? আমার কথা তুই বিশ্বাস করিস কি না করিস, কিন্তু আমি তোকে সত্যি কথাই বলেছি। দেখ, এখনকার দিনে দাঁড়িয়ে এই সমস্ত কথা আমাকে সত্যি বলে মানতে হবে? আর যদি এমন কিছু থেকেও থাকে না, সেটা তোর ওই নিমডাঙ্গাতেই থাকবে, এখানে থাকবে না। এখানে সবসময় এত লোকজন, এত আলো, তার মধ্যে ওসব কিছু থাকতেই পারে না। তোর কথায় না হয় আমি এক মুহূর্তের জন্য মেনে নিলাম যে তুই যা বলছিস সেগুলো সত্যি, কিন্তু তার তো কোনো প্রমাণ নেই। আর তাছাড়া তুই নিজেই বলেছিস এমন কিছু চলছে যা তোর ভাবনার বাইরে। সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, ভাবনার বাইরে বলেই হয়তো সেখানকার সমস্ত ব্যাপার জানার জন্য আমার মনে কৌতূহলটা বেশি। যদি তেমন না হতো তাহলে হয়তো আমি এত কিছু ভাবতাম না। কিন্তু সেদিন সত্যি সত্যি এমন একটা ব্যাপার ঘটেছিল, বুঝলি? তাহলে তুই তো পেছনে ঘুরেছিলি, পেছনে ঘুরে কাকে দেখতে পেয়েছিলি? সুজয় থমকে গেল। তার দু চোখে আস্তে আস্তে যেটা ফুটে উঠতে লাগলো সেটা ভয় ছাড়া আর কিছুই নয়। ফাঁকা মতো জায়গাটা এড়িয়ে গেলে সামনের দিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে রাস্তায় আলো আছে, কিন্তু তার মানে এটা নয় যে সব জায়গায় আলো আছে। মাঠের ওপাশে একটা বড় আম গাছ, সেই আম গাছ পেরিয়ে গেলে ওখানে একটা ছোট্ট ডোবা মতো রয়েছে। দিনের বেলার দিকে আশেপাশের লোকেরা মাছ ধরতে আসে। জায়গাটা কলকাতা শহর হলেও কলকাতা মানেই তো আর সব জায়গা ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিং, সারাদিন ইট পাথরের জঙ্গলের মধ্যে দিয়ে শো শো করে ছুটে যাওয়া বিশাল বহুল গাড়ি কিংবা লোকজনের কোলাহল নয়। কলকাতার একটু বাইরে এক আত্মীয়ের বিয়েতে সেখানে এসেছে। টিনার সঙ্গে সুজয়ের পরিচিতি অনেক বেশি দিনের। এমনকি টিনা এবং সুজয়ের দুজনের বাড়িতেই সমস্ত কথা জানে, তাই টিনা ওদের সঙ্গে এসেছে। কিন্তু এখানে আসার পর থেকে সুজয়ের অন্যমনস্ক ভাব আর তার অদ্ভুত ব্যবহার দেখে টিনা অবাক হয়েই তার কাছে জানতে চেয়েছিল কি হয়েছে। আর তারপর কথায় কথায় সুজয় এই কথাটা বলেছে, যাক, আমি এটুকু তো বুঝতে পারছি, নিমডাঙ্গা গ্রামের ব্যাপারটা বিশ্বাস করে ওই লোকগুলোর গল্প তোর মনে প্রভাব ফেলেছে। কিন্তু এসব কিছু হয় না। তুই কি নিজে কিছু দেখেছিস? অনেক কিছুই দেখেছি, আর তার চেয়েও বেশি অনেক কিছু অনুভব করেছি। তুই সেসবকে হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিতে পারিস, কিন্তু বিশ্বাস কর, নিমডাঙ্গা গ্রামে একবার গেলে তুই বুঝতে পারবি জায়গাটা সম্পূর্ণ আলাদা। তাছাড়া এতগুলো মানুষ একসাথে দল বেঁধে আমায় মিথ্যা কথা বলে কি করবে? তাদের মোটিভ কি? মোটিভ হলো তোর মনে একটা কৌতূহল তৈরি করা। আর রতন নামে যে বাচ্চা ছেলেটার কথা বলছিস, সে এত কম বয়সে এমন একটা নাটকের সঙ্গে যে কিভাবে জড়িয়ে গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুই যে স্কুল বাড়ির কথা বলছিস সেখানে তো এখনো ছেলেমেয়েরা পড়াশোনা করে। তুই নিজেই তো সব কিছু দায়িত্ব নিয়েছিস, তাহলে? আমি কিছুই জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। নিমডাঙ্গা থেকে বেরিয়ে আসার পরে সমস্ত কিছু কেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছিল। আর ওখানে থাকার সময় ব্যাপারটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তুই বিশ্বাস করবি না, এখনকার দিনে যদিও নিমডাঙ্গা গ্রামটা অনেক পিছিয়ে আছে, তবুও সেখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। বুঝতে পারছিস ব্যাপারটা? মোবাইল চার্জের জন্য আমার স্টেশন পর্যন্ত যেতে হয়। তুই এত চিন্তা কেন করছিস একটু বলবি? পরীক্ষাগুলো দিয়ে চাকরির জন্য রেডি হচ্ছিস, নিজের অন্য কোথাও একটা চাকরি হয়ে গেলে সেখানেই চলে যাবি। যতদিন একান্ত না হচ্ছে ততদিন বেকারই থাক। এই একটা কথাই সুজয় জানে, চাকরি। এই বাজারে একটা চাকরি পেয়ে
সেটাকে ছেড়ে দিয়ে আবার অন্য চাকরির জন্য বসে থাকা বোকামো ছাড়া আর কিছুই নয়। কিন্তু টিনা বুঝবে না। মেয়েরা সমস্ত কিছু বোঝে না। তাদের বোঝাতে গিয়ে সময় কিংবা মন কোনোটাই ব্যস্ত করতে চায় না সুজয়। তাই হেসে বলল, ঠিকই বলেছিস, আমি বোধহয় একটু বেশিই ভাবছি। হ্যাঁ, চল চল এখন যাই। নারায়ণ ভট্টাচার্য তার বাড়ির দাওয়ার কাছে বসে কি যেন ভেবে চলেছিল, বিশেষ করে এই নতুন মাস্টারের কথা। তাকে দেখে কেমন যেন একটা অদ্ভুত লাগলো। তাছাড়া জঙ্গলের দিকে যদি লোকটা যায় তাহলে সে মিথ্যে কথা বলল কেন? এমনি এমনি নিজের জায়গা বদল করে মাস্টারমশাইয়ের চোখে দেখা দেবে না। তাহলে নিশ্চয়ই মাস্টারমশাই রাতের বেলা নিজে গিয়েছিল এই জঙ্গলের পথে। কাছে না গেলে হয়তো দূরে গিয়ে দাঁড়িয়েছিল। এসব কথা বসে বসে নারায়ণ ভট্টাচার্য ভাবছেন। এমন সময় বাড়ির বাইরে একটা পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকালেন। তখন সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে। আধো অন্ধকারে বাড়ির চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা কি নারায়ণ ভট্টাচার্য বুঝতে পারলেন না। ঠিক তখনই বাইরে থেকে লোকটা কথা বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি বাড়ি আছেন নাকি? আছি, ভেতরে এসো। ভেতরে আসতে বলার পরেও কিন্তু লোকটার গলা শুনে কিছুতেই তাকে চিনতে পারলেন না নারায়ণ ভট্টাচার্য। একটু পরেই লোকটা পায়ে পায়ে উঠোন পেরিয়ে দাওয়ার কাছে এসে দাঁড়াতেই দেখতে পেল তার গায়ে জড়িয়ে রাখা কালো একটা কাপড়, নিম্নাঙ্গেও কালো কাপড়, মাথার ওপর রক্ত চন্দনের তিলক, হাতে একটা লম্বা লাঠি, মুখ গোপদারির জঙ্গলে ঢেকে গেছে। চোখের দৃষ্টি কিন্তু উজ্জ্বল, মাথায় 3 থাক শুরু করে চুলটা জটা বাঁধা। এক ঝলক দেখেই তাকে চিনতে পারলেন নারায়ণ ভট্টাচার্য। এ হলো আদিনাথ চক্রবর্তী, পাশের গ্রামের আদিনাথ। তিনি শুনেছিলেন পাশের গ্রামের আদিনাথ একসময় বাড়ি থেকে বেরিয়ে প্রায় বছর কয়েক নিরুদ্দেশ ছিল। কোনো তন্ত্রমন্ত্র সাধনা করে তারপর গ্রামে ফিরেছে। গ্রামের মানুষের আপদে বিপদে সেই এগিয়ে গিয়ে সাহায্য করে, কিন্তু মুখের ভাষা বড় খারাপ। তাছাড়া কাউকে ছেড়ে কথা বলে না। অনেকে তাকে ভয় পায়। মানুষের সদ্গুণ মানুষের বদগুণে ঢেকে যেতে বেশি সময় নেয় না। এমন কথাই আদিনাথ চক্রবর্তীর ক্ষেত্রে খাটে। কিন্তু লোকটা যখন নিজে যেচে বাড়িতে এসেছে তখন তাকে তো আর ফেলে দেওয়া যায় না। তাই নারায়ণ ভট্টাচার্য বললেন, আরে আদিনাথ মনে হচ্ছে, এসো এসো, আমার কি সৌভাগ্য, তুমি আমার বাড়িতে এসেছো। ভেতরে এসো, ভেতরে এসো। ঠাকুরমশাই, ভেতরে যাব না, এখানেই দাঁড়াই। আবার গরুর বারণ আছে। আর তাছাড়া ঘর থেকে বেরিয়েছি একটা অন্য কাজে। সে কাজ করতে যাওয়ার আগে কারোর ভিটেতে পা দেওয়া যাবে না, তাতে অমঙ্গল হতে পারে। যে জন্য এলাম, আপনি হয়তো শুনেছিলেন যে ফুলবাড়ির জঙ্গলে আবার ওরা ফিরে এসেছে। কথাটা শুনে নারায়ণ ভট্টাচার্যর মনের ভেতরটা যেন কেমন করে উঠল। তাহলে আদিনাথও সে কথা জানতে পেরেছে। কিন্তু আদিনাথ কেন? আদিনাথ বোধহয় মনের কথাটা পড়তে পেরেই বলল, ঠাকুরমশাই, বসন্ত আমার কাছে এসেছিল। বসন্ত বলল যে ওই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে, এর মাঝেই একদিন ঢুকতে হবে। আর শনিবার দিন ভালো সময় আছে, যদি সেদিন ঢোকা যায়। কিন্তু তার আগে একবার রাতের বেলা আমি জঙ্গলে ঢুকতে চাই। আদিনাথ, তুমি কিন্তু ভালোভাবেই জানো এই জঙ্গলে কি আছে। এখন এই জঙ্গলের মধ্যে যদি তুমি ঢুকতে যাও তার ফল কিন্তু খারাপ হতে পারে। আমি জানি আদিনাথ, তোমার অনেক ক্ষমতা। আমি জানি তুমি সমস্ত বিপদকে টেক্কা দিতে পারবে। কিন্তু যদি কিছু ভালো মন্দ হয়ে যায়, তাছাড়া ওদের কথা তুমি ভালোভাবেই জানো, ওরাও কিন্তু এক সময়। আপনি কি ভয় পাচ্ছেন ঠাকুরমশাই? আপনি তো ভয় পান না। এই প্রথমবার বোধহয় আপনার মুখে ভয়ের কথা শুনলাম।
নারায়ণ ভট্টাচার্য নিজের দাওয়া থেকে উঠে দাঁড়ালেন, বাইরের দিকে নেমে এলেন। উঠোনে অন্ধকারটা এখন ফিকে হতে শুরু করেছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্টভাবে দেখা যায়। একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে আর তিনি বসে থাকবেন, এটা ভালো দেখায় না। তাই তিনিও উঠানে নামতেই আদিনাথ হাঁটতে শুরু করলো। দেখো, গ্রামে বন্ধন রয়েছে, এমনকি ফুলবাড়ির জঙ্গলের আশেপাশেও রয়েছে। সেই বন্ধন কাটিয়ে ওরা সহজে বেরোতে পারবে না। আমি জানি ওদের মধ্যে একজন বেরিয়ে এসেছে, কিন্তু ও এমনি এমনি বেরোয়নি আদিনাথ, ওকে কেউ বাইরে বার করেছে। এ কথায় আদিনাথ একবার থমকে গেল, তারপর বলল, ঠাকুরমশাই, চক্রবর্তী আর নারায়ণ ভট্টাচার্য যদি সেই বরের মতো আবার একসাথে হয়, তাহলে নিমডাঙ্গা গ্রামের বিপদ আর আশেপাশের গ্রামের বিপদ কিন্তু আবার কেটে যাবে। নারায়ণ ভট্টাচার্য মুখ তুলে তাকালো আদিনাথ চক্রবর্তীর দিকে। আদিনাথের মুখে একটা হাসি। এই হাসিটা অন্যরকম, কেমন যেন শান্ত, ধীর, স্থির একটা হাসি, যে হাসির দিকে তাকালে মনে জোর পাওয়া যায়। আদিনাথের মতো অসভ্য গালিগালাজ করা একজন সাধক নারায়ণ ভট্টাচার্যের কাছে এসেছে সাহায্যের জন্য। নারায়ণ ভট্টাচার্য তাকে ফিরিয়ে দিতে পারবে না। নিমডাঙ্গা গ্রামকে বাঁচাতে গেলে আদিনাথকে তার প্রয়োজন। নারায়ণ ভট্টাচার্য হাসলেন, তারপর কী কারণে যেন দুজনেই হাঁটতে হাঁটতে বাড়ির চৌহদ্দি থেকে বেরিয়ে এগিয়ে গেলেন গ্রামের রাস্তার দিকে। সকালের দিকে অনেকগুলো কাজ সেরে অবিনাশ ফিরছিল বাড়ির দিকে। মাস্টারমশাই চলে যাওয়ার পর স্কুল বাড়ির দিকে আর একবারও যাওয়া হয়নি। এর মাঝে 2 দিন কেটে গেছে। নানা কারণে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করা হয়নি। এর মাঝে একবার খবর নিয়েছিল বিশু এখন আগের থেকে ভালো আছে। ধীরে ধীরে ফুলবাড়ির জঙ্গলে ঢোকার সেই দিন, অর্থাৎ শনিবার, সামনের দিকে এগিয়ে আসছে। কিন্তু অবিনাশ বুঝতে পারছিল না, আবার যদি গ্রামে কিছু হয় তখন ঠাকুরমশাই একাই কি এই বিপদে সত্যি কিছু করতে পারবে? শুধু বন্ধন দিয়ে তাদের আটকানো যাবে না। যদি আটকানো যেত, তাহলে সেই রাত্রে রতন আর মাস্টার মশাইয়ের সঙ্গে দাঁড়িয়ে ওই পথের কাছে সেই বিভৎস জিনিসটাকে সে দেখতে পেত না। কপালে যে আর কি আছে, নিমডাঙ্গা গ্রামের আগেও 2বার বিপদে পড়েছে, আবার যদি কিছু হয়। এমন সময় অবিনাশের দেখা হয়ে গেল হারাধন ভট্টাচার্যের সঙ্গে। হারাধন ভট্টাচার্য কি একটা কাজ সেরে গ্রামের বাইরে থেকে ফিরছিলেন। কি ব্যাপার অবিনাশ, আর এই সময় কোথা থেকে ফিরছো? আর বলবেন না, একটা কাজ ছিল। তা আপনি? এ কথা ও কথার পর অবিনাশ আসল কথাটা পেরিয়ে ফেলল। সবই তো শুনেছেন, আলাদা করে বলার মতো তো আর কিছু নেই। আজকে সন্ধেবেলা ঠাকুরমশাইয়ের বাড়িতে আসবেন নাকি? আমি বিশু সেখানেই যাচ্ছি। কিছু একটা তো করতে হবে, না হলে আবার সেই বসন্তকাল এলেই বড় ভয় হয়, বুঝলে? আর যে কি হয়, স্কুল বাড়িটাকে কিভাবে যে দাঁড় করিয়েছি সে তো একমাত্র আমিই জানি। গ্রামের লোকেদের তো ওইদিকে কোনো দৃষ্টিই নেই। গ্রামের ছেলেপুলেরা পড়াশোনা না করলে কি বুঝবে বলো তো? দুনিয়া কোথায় চলে যাচ্ছে আর আমরা এইখানেই পড়ে আছি। যাই হোক, তোমরা যা ভালো বোঝো করো, সময় পেলে ঠিকই আসবো। এ কথা বললে কি হয় বলুন তো? আপনারা গ্রামের মাথা, আপনারা থাকলে একটা কিছু সিদ্ধান্ত নেওয়া যায়। তাছাড়া শনিবার দিন তো নিমডাঙ্গা গ্রামের ওই স্কুলের বাড়ির জঙ্গলে ঢোকার কথা হয়েছে। ওই জঙ্গলে কি হয়েছে তোমরা কি ভুলে যাও নাকি? হ্যাঁ, আবার কেন ওই জঙ্গল নিয়ে এত ঘাটাঘাটি বলো তো? আরে জঙ্গলের মধ্যে যা আছে থাকুক না। হারাধন ভট্টাচার্যের গলায় এমনিতেই একটা ক্ষোভের সুর বেরিয়ে পড়ে। অবিনাশ আর একটু হলেই বলে ফেলছিল সেদিন রাতের বেলা সে কি দেখেছে, কিন্তু ব্যাপারটা চেপে গেল। ঠিক বলেছেন, কিন্তু বিষের ঝাড় বাড়তে দেওয়া তো ভালো নয়, তাই না? যত বাড়বে ততই তো বিপদ। কি
সেই ঝাড় একেবারে ভিতর থেকে তুলে ফেলতে পারলে তো ভালোই হয়। ওই ঝাড় এত সহজে তোলার নয়। আমরা তো এতদিন ধরে দেখে আসছি, তোমরাও দেখেছো, কিন্তু আমরা আরো বেশি দেখেছি। ওখানে যারা আছে তাদের মধ্যে একজনকে নিজের চোখে আমরা দেখেছি। সে অনেক ছোটবেলায় দেখেছি, ওই ফুলবাড়ির জঙ্গলে নিমডাঙ্গা গ্রামের দিক দিয়ে। তখন মাঝে মাঝে আমরা আম কুড়াতে যেতাম। অবিনাশ বুঝতে পারল হারাধন ভট্টাচার্য ছোটবেলার কিছু কথা বলতে চলেছে। গ্রামে ঠাকুর মশাইয়ের থেকে বড় যে কজন আছে তাদের মধ্যে হারাধন ভট্টাচার্য একজন। তবে আশ্চর্য তার ক্ষমতা, এখনও শরীর ফিট, সাইকেল চালিয়ে রীতিমতো এখানে ওখানে যাতায়াত করে। তখন আমাদের বয়স ওই কতই বা হবে, ওই 10 থেকে 12 বছর হবে। তখন একবার আমি আর আমাদের গ্রামের আরো দুজন মিলে ওই সন্ধ্যের সময় ওই জঙ্গলে ঢুকেছি আম পারবো বলে। ফুলবাড়ির জঙ্গলের বদনাম আগে থেকেই ছিল, কিন্তু তা ছিল গভীর জঙ্গলের দিকে। কাছাকাছি গেলে আর কিছুই হবে না এমন ভেবে আমরা তিনজনে সন্ধ্যাবেলা ওই বৈশাখ মাসের সময়, যখন এই কাল বৈশাখী ঝড় ঢুকেছে, তখন আমরা ওই ফুলবাড়ির জঙ্গলে একটু হেঁটে হেঁটেই গেলাম। ভেতরের দিকে কয়েকটা বড় বড় আম গাছ আছে। তুমি দেখেছো কিনা তা জানি না। প্রথমবার ওই জঙ্গলে এমন ঘটনা ঘটার পরে অনেকেই মাঝে মাঝে যেত, কিন্তু দ্বিতীয়বার এমন হওয়ার পর কিন্তু আর কেউই যেত না। আমরা যখন ঢুকেছি তখন ওই সন্ধ্যের সময়। বেশ কিছু আম কুড়িয়ে জামা কাপড়ে বেঁধে পোটলা করেছি, খালি গা আর পরনে হাফ প্যান্ট। গায়ের গেঞ্জি জামাতে ভরে ফেলেছি সব আম। জানতাম আমরা বাড়ি ফিরলে এই কারণের জন্যই রামধোলাই আমাদের জন্য অপেক্ষা করেই রয়েছে। কিন্তু বৈশাখের ঝড়ের পরে আম কুড়ানোর যে আনন্দ, তা ওই সামান্য রামধোলাইয়ের ভয়ে হারিয়ে ফেলবো? হ্যাঁ, যারা এমন কথা ভাবে তারা ওই ছেলেবেলাকে উপভোগই করতে পারেনি গো। ঠিকই বলেছেন। কথাটা বলতে বলতে হারাধন ভট্টাচার্য হেসে উঠল। তার সামনের একটা দাঁত সামান্য ভাঙা। অবিনাশেরও হাসি পেল। প্রবল ঝড়ের আগে যেমন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, তেমন এক ভয়ঙ্কর কিছু শোনার আগে এক হাসি ছড়িয়ে পড়ল চারপাশে। আমাদের সঙ্গে যতদূর মনে পড়ে ওই লালু আর গোবিন্দই ছিল। না না না, ভুল বলেছি, 12 নয়, তার চেয়ে একটু বেশি ছিল মনে হয় বয়সটা। যাই হোক, তুমি একটা কিছু ভেবে নাও, বুঝলে। লালু আর গোবিন্দর সাহস ছিল বেশি। অস্বীকার করব না যে আমার সাহস ছিল একটু কম বলে, কারণ তারা আমার চেয়ে একটু বড়ই ছিল। গোবিন্দ আর লালু আম কুড়িয়ে জামায় পোটলা বেঁধে জঙ্গলের মাঝে এখানে ওখানে কিছু খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গোবিন্দ একসময় খুঁজে বার করলো একটা সাদা রঙের প্লাস্টিকের কাগজ। কিভাবে সেটা ওখানে এলো সে কথা আমরা কেউই জানি না। সেটাতে অনেক আম ধরবে, আমগুলো তার মধ্যে ভরে ওরা আবার নতুন উদ্যমে আম কুড়োচ্ছে। বৈশাখের পর এই আম বাগানের মাঝে লোকজন খুব একটা আসে না, এলেও ওই দিনের বেলায়। আজ তাই আমের রাজত্ব যেন চারপাশে। বেশ আম কুড়িয়ে চলেছি, কুড়োতে কুড়োতে একদিকে সরে এসেছি। আম গাছের বাগানটা পেরিয়ে একপাশে লম্বা সারি দিয়ে কয়েকটা সুপুরি গাছ দাঁড়িয়ে থাকে। সেখানে সে দাঁড়াতেই দেখি সুপুরি গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা সুপুরি গাছে তরতর করে উঠে গেল উপরের দিকে। কোন মানুষ এত তাড়াতাড়ি সুপুরি গাছের উপরের দিকে উঠতে পারে বলে আমার আর বিশ্বাস ছিল না। লোকটা ফট করে উপরের দিকে উঠছে সে কথা ঠিক আছে, কিন্তু তার মুখটা তাকিয়ে আছে আমার দিকে। আধারের মাঝে অল্প চাঁদের আলোতে এই আধো অন্ধকারের মধ্যেও যেন আমি স্পষ্টভাবে দেখতে পেলাম তার দুটো চোখ, মণিহীন সাদা ফ্যাকাশে চোখ। তার মুখের হাসিটা আরো ভয়ঙ্কর। তার মুখের সাদা দাঁতগুলো যেন ঠোঁটের পরিধি বেরিয়ে একেবারে গাল ছাড়িয়ে কান পর্যন্ত চলে গেছে। যেভাবে কুকুর মস্ত বড় হাঁ করে ঠিক সেইভাবেই যেন তার মুখটা এমন মস্ত বড় হাঁ করেছে, আর সেই মুখের ভেতরে আমার মতন একটা বাচ্চা ছেলের মাথাটা পর্যন্ত ঢুকে যেতে পারে। পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইলাম। এমন সময় লালু কোথা থেকে এসে আমায় একটা ঠেলা দিল। পেছনে তাকিয়ে দেখি লালু বাড়ি ফিরতে চাইলো, তাই আমি লালু বাড়ি ফিরছি। কিন্তু গোবিন্দর কথা এক মুহূর্তেই যেন আমরা ভুলে গেছিলাম। মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে
সুপুরি গাছের মধ্যে ওভাবে উঠে যাওয়া সেই লোকটার কথা, ওটা কি মানুষ? আমি কি ঠিক দেখেছি? শুধু তার মুখের সেই দাঁতের শাড়িগুলো বাদ দিলে একটা মানুষের মতোই তো দেখতে। হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসার পরেই হঠাৎ করে থমকে দাঁড়িয়ে বললাম, কোথায় এসে পড়েছি আমরা? এটা তো জঙ্গল থেকে বাইরে যাওয়ার পথ নয়। আমবাগান পেরিয়ে ভেতরের দিকে যে পথটা আছে, আমি সেই দিকেই এসে পড়েছি। কখন যেন পেছনে ঘুরে লালুকে কিছু বলতে যাব, এমন সময় পেছনে তাকিয়ে দেখি কোথায় লালু। লালু তো নেই। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জামার মধ্যে গুটিয়ে রাখা আমের পুটলিটা হাত থেকে মাটিতে পড়ে গেল। একটা ঠান্ডা হাওয়া এসে আমায় প্রচন্ড ধাক্কা দিয়ে যেন মাটির উপরে ফেলে দিল। আর ঠিক তারপরেই দেখতে পেলাম একটু দূরেই ছোট্ট ঝোপ মতো জঙ্গল রয়েছে একটা জায়গায়। সেখান থেকে বেরিয়ে আসছে একটা মাথা। বিশ্বাস করবে না, শুধু একটা মাথাই যে আমি দেখেছিলাম সেটা নয়, তার পেছনে যে একটা শরীর ছিল সেটুকু দেখার জন্য আমায় উঠে বসতে হবে। আমি যখন মাটিতে পড়ে আছি তখন ওদিকে লালু আর গোবিন্দ চিৎকার করে আমায় ডাকছে। আমি যে সাড়া দেব সেই ক্ষমতাটুকু আমার নেই। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেছে। ওদিকে সেই মাথাটা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। একটু আগে সুপুরি গাছের ওপরে যাকে দেখেছিলাম তার সঙ্গে এই মানুষটার অদ্ভুত মিল রয়েছে। তার গোটা শরীর উলঙ্গ, গোটা শরীরে চাকা চাকা লম্বা লম্বা যেন কিসের সব দাগ। একসময় শুনেছিলাম এই ফুলবাড়ির জঙ্গলের ভেতর কোনো এক জমিদারের বসতি ছিল। সেই জমিদার ছিল প্রচন্ড অত্যাচারী। যাই হোক, সেই জমিদারের অনেক গল্প ছিল, সে কথা না হয় অন্য সময় বলবো। তখন আমার যেন তেন অবস্থা, গলার কাছে যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে এসেছে। চিৎকার করব কি, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। এমন সময় হঠাৎ পাশে একটা গাছের উপরে কি যেন একটা ঝটপট করে উঠলো। তাকিয়ে দেখি একটা পাখি, কালো রঙের কুচকুচে একটা পাখি। কিন্তু পাখি কি অত বড় হয়? পাখিটা ডানায় ভর করে নেমে এলো নিচের দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই তার মুখ থেকে বেরিয়ে এলো একটা চিৎকার। অদ্ভুত কর্কশ স্বরে ডেকে উঠে সে ছুটে গেল সামনের সেই মাথাটার দিকে। ততক্ষণে সেই লোকটাও মাটি থেকে উঠে পড়েছে, যেন একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই পাখিটার দিকে। পাখিটা এগিয়ে যেতেই খপ করে তাকে কামড়ে ধরল। পাখিটাও কিন্তু ছাড়ার মতো নয়, ঝটপট করতে করতে ডানা দিয়ে তাকে যেন মারতে লাগলো। দুজনেই ছিটকে গেল ঝোপের ভেতরে। ঠিক তখনই আমি যেন শরীরের সমস্ত শক্তি ফিরে পেলাম। গোটা শরীর দরদর করে ঘামছে। কোন দিকে ছুটে চলেছি মনে নেই, শুধু ছুটতে লাগলাম আর চিৎকার করে বলতে লাগলাম, লালু, গোবিন্দ, এই তোরা কোথায় কোথায় গেলি তোরা? কিভাবে যেন সেদিন ছুটতে ছুটতে এসে লালু আর গোবিন্দ দেখা পেয়েছিলাম তাহা আমার সঠিক মনে নেই। ওদের কাছে এসে হুড়মুড় করে জ্ঞান হারিয়েও ফেলেছিলাম। ওরা আমায় টানতে টানতে নিয়ে গেছিল ফুলবাড়ির জঙ্গলের বাইরে। জ্ঞান ফিরে আসার পর ওরা বারবার বলছিল যে কি হয়েছিল আমার সাথে, কিন্তু সেদিন ওখানে আমি কি দেখেছিলাম সে কথা আমি আর কাউকে বলিনি, এমনকি লালু কিংবা গোবিন্দ কাউকেই নয়। আজ তোমাদের কথা শুনে সে কথা আমার বড়ই বলতে ইচ্ছা হলো, তাই আমি বললাম। তার মানে আপনি বলতে চাইছেন যে ওই জঙ্গলে আমরা যা ভাবছি তাছাড়াও আরও অনেক কিছু আছে? যে তিনটে পিশাচের কথা আমরা বলেছিলাম তারা তো আছেই, আর তার সাথে আরও অনেক কিছু আছে, তাই বলছেন তো? তাদের পেছনে আছে কোনো এক তান্ত্রিক, এ কথা আমি জানি। কিন্তু কালো কুচকুচে পাখিটা কিংবা আপনি যাকে দেখেছিলেন তারা তো আর অমন কিছু হতে পারে না, তাই না? হারাধন ভট্টাচার্য সামান্য হাসলেন, তারপর বললেন, ফুলবাড়ির জঙ্গলকে তোমরা যা মনে করো তার চেয়েও বড় অনেক কিছুই ওখানে রয়েছে। একসময় জমিদারের বাস ছিল ওখানে, আর সেই জমিদারের ছিল দুটো বড় বড় পুকুর। তোমরা জানো কিনা জানি না, জমিদারের অবাধ্য হলে তাদের ধরে ওই জমিদার গলা কেটে পুকুরে ফেলে দিত। অবিনাশ চমকে উঠল। এমন একটা কথা সে শুনেছিল, কিন্তু পুরোপুরিভাবে জানত না। এই জঙ্গলের ইতিহাসের কথা বলতে গিয়ে ঠাকুরমশাই পর্যন্ত থেমে যেতেন, কিন্তু আজ হারাধন ভট্টাচার্যের মুখে এসব কথা শুনে তার রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠল। হারাধন ভট্টাচার্য অবিনাশের পাশাপাশি হাঁটছিল,
এবার তিনি একটু পিছিয়ে পড়লেন। অবিনাশ কি একটা বলার জন্য পেছনে ঘুরতেই কিন্তু আপনি আর তারপরে অবিনাশের গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এই দিনের আলোয় গ্রামের পথে দাঁড়িয়ে অবিনাশের মনে হলো তার মাথাটা যেন ঘুরে উঠবে। এতক্ষণ ধরে তার পাশে পাশে হাঁটতে হাঁটতে আরাধন ভট্টাচার্য কথা বলে চলেছিল, কিন্তু এখন অবিনাশ পেছনে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। শুধু একটা কালো কুচকুচে বিড়াল হাঁটতে হাঁটতে নেমে যাচ্ছে পথের এক পাশে। অবিনাশ আর দাঁড়ালো না, দৌড়তে লাগলো ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এদিকে স্কুলের কাজ তো প্রায় শেষ হয়ে গেল, বিয়ে বাড়িও শেষ, 2 দিন এখনো হাতে রয়েছে। ততদিন বিশ্রাম করি, তারপরে ফিরে যাই। কি বলো মা? তোর যেটা ভালো মনে হয় তুই কর বাবা, কিন্তু আমায় তো তুই বললি না তোর মুখটা এমন লাগছে কেন? আর আসার পর থেকে দেখছি কেমন একটা অন্যমনস্ক হয়ে রয়েছিস। রাতের বেলা খেতে বসে কথাগুলো বলে চলেছিল সুজয়ের মা সুজয়কে। বাবা অনেক দিন হলো মারা গেছে, তারপর থেকেই সমস্ত দায়িত্ব এসে পড়েছে সুজয়ের কাঁধে। খেতে খেতে রান্নাঘরের কাছ থেকে বাইরের জানলাটার দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখছিল সুজয়। মায়ের কথাটার উত্তর দিতে যাবে এমন সময় দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। জানলার পেছনের দিকটা অন্ধকার, তারপরেই পাঁচিল। পাঁচিল পেরিয়ে গেলেই ছোট রাস্তা। সেই পাঁচিলের ওপরে বসে 2 পা দোলাচ্ছে একটা অদ্ভুত কালো লিকলিকে মূর্তি। তাকে দেখে মুহূর্তের মধ্যে গোটা শরীরটা যেন গুলিয়ে উঠল সুজয়ের। মূর্তিটার শরীর কালো হলেও গোটা শরীর থেকে কি যেন গলে গলে পড়ছে নিচে। পেটের ভেতরটা যেন উল্টে এলো। সুজয় হর হর করে ভাতের থালাতেই বমি করে ফেলল। এমন একটা অবস্থায় মা চমকে উঠে তাড়াতাড়ি এগিয়ে এলো সুজয়ের দিকে, কিন্তু সুজয় তার আগে আঙ্গুল তুলে চিৎকার করে উঠল, ওখানে বসে আছে, পাঁচিলের উপরে কে যেন বসে আছে মা। সুজয়ের কথা শুনে তার মা চকিতে পেছনের দিকে তাকালো, কিন্তু জানলার বাইরে কোথাও কেউ নেই। সুজয়ও তাকালো, না সত্যিই তো কিছু নেই। একটু আগেই যাকে পাঁচিলের ওখানে দেখতে পেয়েছিল সে কোথায় গেল? মা এসে মাথায় হাত রাখলো, খানিকটা জল খেতে বলল। জল সুজয় খেলো না, দৌড়ে চলে গেল বাথরুমের দিকে। তারপর কোনো রকমে গলায় আঙ্গুল দিয়ে বাকিটা বমি করে হাত মুখ ধুয়ে যখন ফ্রেশ হয়ে ফিরে এলো, ততক্ষণে মা খাবার টেবিল পরিষ্কার করে আবার ভাত বাড়ার উদ্যোগ করছে। না আর খাবো না মা, আর ভালো লাগছে না। তুমি অল্প করে কিছু খেয়ে শুয়ে পড়ো, আমার জন্য তোমার খাওয়াটাও বন্ধ হয়ে গেল। আরে ধুর, কি যে বলিস, তুই না খেলে আমি খেতে পারি? আমি বুঝতেই পারছিলাম তোর শরীরটা ভালো নেই, তাই কি দেখেছিস কে জানে। শোন, একটা কাজ কর, একেবারে একটু অল্প করে গা ধুয়ে নে, তারপর শুয়ে পড়, তারপর দেখিস একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। সুজয় তাই করল। গা হাত পা ধুয়ে নিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মোবাইলটা মাথার কাছে আছে। মনে হলো একবার টিনাকে ফোন করে বলে, কিন্তু তারপরেই মনে হলো কথাটা শুনে মেয়েটা হাসবে, হয়তো বলবে, বাহারে আমার বীর পুরুষ, এখনো সেই ভয়টা মনের মধ্যে রয়ে গেছে। আমি তো বলেছি সবটাই একটা হ্যালুসিনেশন, না হলে তুমি দেখতে পেলে আর মা দেখতে পেল না। সে সিদ্ধান্তটা বাদ দিয়েই ফেলল সুজয়, চোখ বন্ধ করে ফেলল। তারপর অনেকক্ষণ কেটে গেছে। সুজয় ঘুমিয়ে পড়েছিল বোধহয়। একটা অদ্ভুত গন্ধে আবার ঘুমটা ভেঙে গেল তার। আর ঘুম ভাঙতেই দেখতে পেল ঠিক সেই কালো মূর্তিটা এবার তার বিছানায় পায়ের কাছে চুপ করে বসে আছে, আর অল্প অল্প করে দুলছে, যেন কিছু একটা বলছে। সুজয় বুঝতে পারল না কি বলছে, তবে বুঝতে পারল সেই মূর্তিটার ঠান্ডা হাত
তার পায়ের কাছটা চেপে ধরেছে। রতন নিজের ছোট ঘরে বসে চুপ করে দেয়ালের দিকে তাকিয়ে দেখছিল। মাস্টারমশাই অনেক দিন হলো গিয়েছে, যদিও হিসেব করে গুনলে 3-4 দিন হয়েছে, তবুও রতনের যেন মনে হতে লাগলো অনেকগুলো দিন হয়ে গেছে। এ সময়টা রতনের কেমন যেন একা একা বলে মনে হয়। মা নেই, বাবা নেই। সেই আগের মাস্টারমশাই রতনকে বড্ড ভালোবাসত। সেই মাস্টারমশাইও কেমন করে যেন চলে গেল। নতুন মাস্টারমশাই ভালো মানুষ, রতন জানে, কিন্তু তার জন্য রতনের একটু আলাদা ভয় হয়। সেদিন কি মনে হতে গ্রামের পথ ধরে স্কুল বাড়িটার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিল রতন। বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। মনে পড়ছিল সেই দিনের কথা। সেদিনও এমনভাবেই রতন দাঁড়িয়েছিল এখানে, আর দেখেছিল সেই পুরনো মাস্টারমশাইকে। রতন কতবার তাকে আটকাবার চেষ্টা করেছিল। মাস্টারমশাই শুনুন, ওদিকটায় যাবেন না, ওদিকে যাবেন না মাস্টারমশাই, ওই ওই জায়গাটা ভালো নয়, জঙ্গলের মধ্যে ঢুকবেন না আপনি, শুনুন আমার কথাটা। তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? রতন, তোকে তো বলেছি আমি ওসব কথা বিশ্বাস করি না। জঙ্গলের মধ্যে কিচ্ছু নেই, সব কিছু আছে তোদের মনে। মনে থাকুক আর যাই থাকুক না কেন মাস্টারমশাই, আপনি যাবেন না। আমার বাবা ওই জঙ্গলে কি আর ফিরে আসেনি মাস্টারমশাই, শুনুন আমার কথাটা, আপনি যাবেন না ওখানে। মাস্টার এগিয়ে এসে রতনের মাথার চুলটা সামান্য কেটে দিয়ে বলল, দূর বোকা, আমি কোথাও যাব না। আমি জানি রতন, তুই আমাকে বড্ড ভালোবাসিস। আমারও তো 3 কুলে কেউ নেই। এই নিমডাঙ্গায় এসে তোদের বড় ভালোবেসে ফেলেছি রে। তাই তো চাই তোদের মন থেকে ভয়টা চলে যাক। বাবা বলেছে ওই জঙ্গলে 3 জন আছে, এমন 3 জন যারা বেঁচে থাকলে অনেক কিছু করতে পারত, কিন্তু তাদের যে ওখানে আটকে রেখেছে সে এখন আর বেঁচে নেই। ওরা কারা, ওরা কেন ওখানে আটকেছে তা আমি জানি না, কিন্তু বাবা ছোটবেলায় বলেছিল যে ওই জঙ্গল থেকে যদি ওরা একবার বেরিয়ে আসে তাহলে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। রতনের চোখে জল। মাস্টারমশাই 2 হাতে তার চোখের জল মুছে দিয়ে বলেছিল, দুনিয়াতে সবচেয়ে ভয়ানক কে বলতো? সেটা হলো মানুষ। মানুষের চেয়ে ভয়ানক আর কেউ হতে পারে না। ওই জঙ্গলে যেই থাক না কেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি যতক্ষণ ওদের ক্ষতি না করব, ওরা আমার কেন ক্ষতি করতে যাবে? চিন্তা করিস না, তুই বাড়ি ফিরে যা, বিকেল হচ্ছে, একটু পরেই আবার অন্ধকার নামবে। মাস্টারমশাইয়ের ওপরে রতন সেদিন কথা বলতে পারেনি, ঠায় দাঁড়িয়েছিল সেইখানে। তার চোখের সামনে দিয়ে মাস্টারমশাই হাঁটতে হাঁটতে বিকেলের পড়ন্ত আলোতে ওই জঙ্গলের দিকে চলে গিয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিল রতন। তারপর কি মনে হতে ছুটে গিয়েছিল বিশু পণ্ডিতের কাছে। সেদিনকার কথা এখনো মনে পড়ে রতনের। সেদিন যদি বিশু পণ্ডিতের বাড়িতে ছুটে যাওয়ার বদলে রতন জঙ্গলের দিকে ছুটে যেত, তাহলে হয়তো এমন কিছুই হতো না। তারপরেই তো, মাত্র 2 দিন পরেই তো নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকা মৃতদেহটা রতন নিজেই প্রথম দেখেছিল। মাঝে মাঝে তার মনে হয় তার কপালটাই খারাপ, না হলে সব কিছু তার উপরে আসবে কেন? বাবার হারিয়ে যাওয়া, পুরনো মাস্টারমশাইয়ের মৃত্যু, নতুন মাস্টারমশাই তার কথা না শুনে কৌতূহল দেখানো, সব কিছু সেই আগের মতোই হচ্ছে। এই যে সাধু বাবা একবার তাদের গ্রামে এসে রতনের হাত দেখে বলেছিল রতনের গোটা জীবনটা কাটবে দুঃখে। রতনের চোখের কোণে জল এলো। ছোট্ট জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রতন দেখল চাঁদের ফ্যাকাশে আলো বাড়ির পেছনের দিকের জঙ্গলটার কাছে এসে পড়েছে। আরেকটু এগিয়ে গেলে একটা মরা ডোবা রয়েছে। ডোবায় জল নেই। গরু ছাগল মাঝে মাঝে ওইখানে নেমে পড়ে। ছোট ছোট ঘাস জন্মেছে এখন। রতন জানালা বন্ধ করতে যাবে এমন সময় কার যেন গলা শুনতে পেল। জানলার কাছে সরে এসে চুপ করে দাঁড়ালো রতন। বাইরে থেকে ভেসে এলো একটা চেনা গলা।
গোবিন্দ গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার কাকে যেন বলছে, আমার কথা শোন, জঙ্গলের মধ্যে কিন্তু এখন চট করে কেউ ঢুকবে না। যা খবর পেয়েছি তাতে জঙ্গল নিয়ে আশেপাশের সব গ্রাম ভয়ে রয়েছে। ও গ্রামের বসন্ত, এ গ্রামের বিশু, সবাইকে আমার খোঁজ নেওয়া হয়ে গেছে। কেউ ঢুকবে না। এই ফাঁকে আমাদের। কিন্তু ওস্তাদ, যদি জঙ্গলের মধ্যে ঢুকে আমরা বিপদে পড়ি? একবার তো দেখলে জঙ্গলে ঢুকে কি হলো। আমার মনে হয় জঙ্গলটা বাদ দাও। এই যে মোড়া ডোবাটা আছে না, ওর মাটি নরম, এইখানে যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। আরে তোরা বুঝতে পারছিস না, জঙ্গলের মধ্যে একে তো লোক ঢুকবে না, তারপর পচা গন্ধ বেরোবে না। এইখানে পুঁতে রাখলে যদি কোনোভাবে শেয়াল কুকুরে টেনে বার করে তারপর। কথাটা শুনে চমকে উঠল রতন। গন্ধ বেরোবে? কি পুঁতে রাখার কথা বলছে ওরা? কথাটা ঠিকই বলেছ, পচতেও তো সময় লাগবে, কিন্তু কাজটা কি ঠিক হলো? যদি কেউ খবর পেয়ে যায় তখন? ব্যাটা আমার সঙ্গে লাগতে এসেছিল। আমার সঙ্গে লাগতে হলে তার ফল যে কি হয় সেটা বুঝতে হবে না? এই নিমডাঙ্গায় ঢোকে পুলিশের লোক হয়ে আমার গায়ে হাত দেবে? হ্যাঁ, পুলিশের লোক? গোবিন্দ হালদার কি করেছে? আরও কিছুক্ষণ ধরে ওরা কথা বলল। তারপরে এগিয়ে গেল ডোবার দিকে। খোলা জানালা দিয়ে রতন সব দেখতে পেল। একটা বস্তার মধ্যে করে কিছু একটা ভরা রয়েছে। সেখানে গিয়ে তার নরম মাটি তুলে তার ভেতরে ফেলে দিল জিনিসটা। তারপর ডোবার পাড় ধরে উঠে এলো ওরা দুজন। গোবিন্দ হালদার একটু পেছনে হাতে পায়ের কাদা ছাড়তে ছাড়তে বলল, খবরদার, কাক পক্ষীতেও যেন টের না পায়, বুঝলি? ওস্তাদ, সামনেই তো মনের বাড়ি। মনের ছেলেটা তো ঘরেই আছে। আমাদের কথাবার্তা যদি কিছু শুনে থাকে তখন? কথাটা শুনে রতনের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। রতন চুপ করে দাঁড়িয়ে আছে। স্পষ্ট বুঝতে পারছে গোবিন্দ হালদার আর তার লোকেরা পায়ে পায়ে এগিয়ে আসছে তার জানলাটার দিকেই। রতন বুঝতে পারছে না কি করবে। গোবিন্দ হালদার যদি বুঝতে পারে সে ব্যাপারটা দেখেছে, তাহলে আজ রাতেই তাকেও মেরে ওই ডোবার জলে মাটি চাপা দিয়ে দেবে। কিন্তু এখন সে কি করবে? এখান থেকে বিছানা পর্যন্ত ছুটে যেতেও যদি শব্দ হয় তাহলে? আরও কয়েক পা এগিয়ে এলো বাইরে ওরা। রতনের মনে হলো ওদের পায়ের শব্দ যেন নিজের বুকের মধ্যে শুনতে পাচ্ছে। শব্দগুলো আরও খানিকটা কাছে এগিয়ে আসতেই ঘরের মেঝেতে এসে পড়া অন্ধকারের সুযোগ নিয়ে রতন সরে গেল একপাশে। ঠিক তখনই জানলার কাছে পাশাপাশি এসে পড়ল তিনটে ছায়া। একজন ঘরের ভেতর টর্চের আলো ফেলে উকি মেরে বলল, না ওস্তাদ, ঘরে কেউ নেই। ছেলেটা বোধহয় বাইরে কোথাও গেছে। ভালো করে দেখ, বলা যায় না বেটা কোথাও খাপটি মেরে আমাদের কথা শুনতে পারে। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। অনেকক্ষণ ধরে দেখার পরে ওরা যখন সরে গেল, রতন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আস্তে আস্তে বিছানায় গিয়ে রতন ভাবল, গ্রামে যে পুলিশ ঢুকেছে সে কথা বিশু পণ্ডিত আগেই জানিয়েছিল, কিন্তু সেই পুলিশ তাহলে গোবিন্দ হালদারকে ধরার জন্যই এসেছে, আর সেই পুলিশকে মেরে ওই ডোবার মধ্যে। রতনের মাথা কেমন গুলিয়ে গেল। সবকিছু তার মাথায় ভালোভাবে ঢুকছে না। বিছানার ওপর শুয়ে কোনো রকমে হেলান দিয়েছে সে। এমন সময় একটা অদ্ভুত চিন্তা তার মাথায় এলো। ঠিক তখনই দরজায় একটা ধাক্কা হলো। রতনের মনে হলো বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। বাকিদের সঙ্গে গোবিন্দ এগিয়ে গিয়েছিল বেশ খানিকটা, কিন্তু একটা কথা মনে পড়তে ওদের দুজনকে এগিয়ে যেতে বলে সে পেছনের দিকে হেঁটে আসতে লাগলো। একটা কথা তার মাথায় এসেছে, ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না বাইরে থেকে। ব্যাপারটা দেখে আসা হয়নি। এটা দেখার জন্য সে আবার এগোতে লাগলো
রতনের সেই পুরনো ভাঙা বাড়ির উদ্দেশ্যে। রতন আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছিল। আবার ধাক্কা। রতন বুঝতে পারছিল কে এসেছে, কিন্তু দরজা খুলতে চাইছে না। বাইরে থেকে কোনো শব্দ না শুনে সে দরজা খুলবে না। আবার দরজায় ধাক্কা পড়ল। রতন একরকম বাধ্য হয়ে এগিয়ে গেল। দরজায় এমনভাবে ধাক্কা দিচ্ছে, দরজা না খুললে বোধহয় দরজাটা ভেঙেই ফেলবে। তারপর কি একটা ভেবে যেন রতন সামনের দিকে এগোতে লাগলো। দরজার বাইরে কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। গোবিন্দ হালদার ছাড়া অন্য কেউ হতে পারে না। তাহলে ও ঠিক বুঝতে পেরেছে রতন ঘরে আছে। রতন জানে দরজা না খুললেও তাকে। রতনের দু চোখ বেয়ে জলের বদলে জমা ঘাম নেমে এলো। রতন যেই মুহূর্তে ঘরের দরজাটা খুলেছে, ঠিক সেই সময় একটা জোরালো আলো এসে পড়ল দরজার কাছটায়। আর তাতে রতন প্রথমে কিছুই দেখতে পেল না, শুধু দেখল একটু দূর থেকে কে যেন তার ওপর টর্চের আলো ফেলেছে। কিন্তু তারপরেই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। চোখের সামনে রতনের ঘরের দরজার কাছে 4 হাত পায়ে উবু হয়ে বসে থাকা কিছু একটা হঠাৎ করে পেছনের দিকে ঘুরে ঝাঁপিয়ে পড়ল যেখান থেকে টর্চের আলো ভেসে আসছে সেই দিকে। গোবিন্দ হালদার চিৎকার করে উঠল। রতন বুঝতে পারল ওটা মরণ আর্তনাদ। আর সেই টর্চের দুলতে থাকা আলোয় রতন দেখতে পেল মাটিতে পড়ে গেছে গোবিন্দ হালদার, আর সেই মূর্তি গলার কাছ থেকে দাঁতে করে মাংস রক্ত তুলে নিচ্ছে। চোখের পলকে রতন ঘরে ঢুকে পড়েছিল, আর তারপর দরজাটা বন্ধ করে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সেখানে। ওটা কি? নিমডাঙ্গা গ্রামের পিশাচের কথা শুনেছে রতন, কিন্তু আজ চোখের সামনে যেটা দেখতে পেল সেটা পিশাচ নয়, ওটা অন্য কিছু। রতন মনে মনে বাবাকে ডাকতে লাগলো।